আমাদের সাথে রয়েছেন রুবায়াত সাইমুম চৌধুরী, শিক্ষাবিদ, দীর্ঘ ১.৫ দশক ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, প্রতিবেদনে যে শিক্ষার্থীদের যে মানসিক স্বাস্থ্য সেটি নিয়ে আমরা প্রতিবেদনটি দেখছিলাম। সেখানেও একজন শিক্ষক জানাচ্ছিলেন কি কি প্রয়োজন। বর্তমান এই সোশ্যাল মিডিয়ার যুগে বা এআইও চলে এসেছে, সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের যে মানসিক স্বাস্থ্য ঠিক কেমন প্রয়োজন বা কোন অবস্থায় আছে আমরা জানবো। তার আগে আমরা আমাদের অতিথিদের একটি প্রশ্ন করে থাকি মিমি। একদম, এবং সকালবেলার এই প্রশ্নটা না হলে আমাদেরও সকালটা যেন শুরু হয় না, কারণ আমাদের অতিথিরা এতটাই বিশেষ থাকেন, তাদের কাছ থেকে তারা কিভাবে সকালটা শুরু করেন এটা শুনে নিতে চাই। একজন শিক্ষকের সকালটা আমরা ওই চর্চাটা যদি করতে পারি হয়তো তাদের মতন হতে পারবো। ধন্যবাদ আপনাদের দুইজনকেই। সকালে শুরুটা তো আসলে ঘুম থেকে ওঠার পরে, যেহেতু ক্লাস থাকে, একটু ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়, আর ক্লাসের জন্য কিছু প্রিপারেশন নিতে হয়, কি পড়াবো, কিভাবে পড়াবো। তো বেশ সকালেই ঘুম থেকে উঠে দেন আমি সবসময় চেষ্টা করি যে নিজের জন্য অন্তত 10 মিনিট একটা সময় রাখতে, সারাদিনের কাজগুলোকে একটু গুছায় নেওয়ার জন্য, যে আমি কার পরে কি করব, কখন করব, কোন সময় করব। আর তারপরেই তো ব্রেকফাস্ট করে আমরা ভার্সিটিতে চলে যাই, আর শুরু হয়ে যায় দিন, আর কি দিনের কর্মযোগ্যটা শুরু হয়ে যায়। যেটি জানতে চাচ্ছিলাম শুরুতেই, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বা মানসিক যে বিকাশ শিক্ষার্থীদের, সেটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে? আপনার অভিজ্ঞতা কি বলে? এখন আসলে একটা ট্রানজিশন চলছে। আমরা যখন নিজেরা শিক্ষার্থী ছিলাম সেই সময়ের সাথে যদি এখনকার সময় চিন্তা করি, সেই সময় আমাদের আসলে প্রেশার এতটা ছিল না। আমরা জানতাম যে আমাদের পড়াশোনা করতে হবে, একটা ভালো রেজাল্ট করতে হবে, তারপরে আমরা হয়তো চাকরি ক্ষেত্রে ঢুকে যাব, সরকারি বেসরকারি কিংবা ব্যবসা, যে যেটাই করে। এখন যেটা হয়েছে যে আপনি পড়াশোনা করবেন, আপনি রেজাল্ট ভালো করবেন, আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদা একটা ইমেজ তৈরি করতে হবে, আপনাকে একই সাথে অনেক কিছু করতে পারতে হবে। তো শিক্ষার্থীদের উপরে আসলে প্রেশারটা অনেক বেশি বেড়ে গেছে। তারা আসলে যেহেতু ট্রানজিশন হচ্ছে, কেউ জানে না যে আপনি 2 আর 2 যোগ করলে 4ই হবে, না 2 আর 2 যোগ করলে 5 হবে, নাকি 3 হবে। তো আমি এতটুকু পড়াশুনো করলে এই পর্যন্ত যেতে পারবো, এতটুকু পড়াশোনা না করলে এই পর্যন্ত যেতে পারবো না, এই সার্টিফিকেশন লাগবে নাকি লাগবে না। তো এই পুরো ট্রানজিশনটা আসলে শিক্ষার্থীদের উপর এক ধরনের প্রেশার তৈরি করে। আর এইটা ওদের মানসিক ক্ষেত্রে, মানে মানসিক প্রেশারের চেয়ে যতটা বেশি, তাদের চেয়ে বেশি যেটা ইম্প্যাক্ট ফেলে সেটা হচ্ছে যে তারা ডিসিশন মেকিংটা অনেক সময় কমপ্লিকেটেড করে ফেলে। ও যখন নিজেই শিওর হইতে পারে না যে আমি আসলে কি করলে কি হব, সারাক্ষণ এটাই চলতে থাকে, তখন এটা ওর ডিসিশন মেকিংয়ে আসলে ইম্প্যাক্ট ফেলে। একদম। এবং একটু তরুণদের বিষয়ে জানতে চাচ্ছি যে বর্তমান যে বিশ্বের যেমন পরিস্থিতি, এবং সেই পরিস্থিতির সাথে তাল মেলাতে গেলে তরুণদের আসলে কোন কোন বিষয়গুলোতে দক্ষতা অর্জনে একটু ফোকাসড হওয়া উচিত, বা কোন দিকে তারা নিজেদেরকে গাইড করতে পারবে? আচ্ছা, এটা আসলে মোটামুটি সবসময় সবখানেই জিজ্ঞেস করা হয়। আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি। আমাদের বাংলাদেশের তরুণদের ক্ষেত্রে আমরা যখন বলি, আমাদের মাইন্ডসেটটা আসলে অনেকটা বাংলাদেশ কেন্দ্রিক, যে আমি যাই করব বাংলাদেশে করব, ফাইন এনাফ। কিন্তু আমরা এতটুকু মানে আমাদের মাইন্ডসেটে এভাবে চেঞ্জ করা দরকার যে বাংলাদেশে থাকবো কিন্তু কাজটা করব গ্লোবালি। কারণ এই মুহূর্তে যদি শুধু আমি বাংলাদেশের মার্কেট চিন্তা করে কাজ করতে চাই, সেটা জবই হোক কিংবা বিজনেসই হোক, ওয়ার্ল্ডের তুলনায় আমাদের মার্কেট খুব ছোট, অনেক ছোট। গ্লোবাল ভিলেজ ধারণার সাথে তো আমরা বহু আগে থেকে পরিচিত, এবং এআই, ইন্টারনেট সবকিছু মিলে কিন্তু এখন মানে শুধুমাত্র নিজের গণ্ডিটা নিয়ে ভাবলে না। কিন্তু আমরা পরিচিত, কিন্তু এটাকে আসলে আমরা ঠিক সেভাবে ব্যবহার করতে পারি না। যেমন আপনি যদি চিন্তা করেন শুধুমাত্র আমাদের পাশের দেশ ভারতের কথা চিন্তা করেন আর আমাদের চিন্তা করেন, আউটসোর্সিংয়ে আমরা অনেক পিছনে, অথচ আমাদের ছেলেমেয়েদের ক্যালিবার, কোয়ালিটি, ডেডিকেশন কোনোটাই কিন্তু কম না। তো এই যে এটা সমস্যাটা আসলে মাইন্ডসেটে, যে আমরা প্রপার গাইডেন্সের কি এখানে অভাব আছে, যে তারা নিজেরাও বুঝতে পারে না যে কি করবে বা কোথায় গেলে কোন ট্রেনিংটা পাওয়া যাবে, কোন বিষয়ে তারা দক্ষতা অর্জন করতে পারবে? অবশ্যই আমাদের গাইডেন্সের অভাব আছে, আমাদের গাইডলাইনের অভাব আছে, এবং একই সাথে ইজি টু বিজনেসের অভাব আছে। আমরা তিনটারই অভাব আছে। কিন্তু এগুলো তো একদিনে বদল হবে না, সময় লাগবে। কিন্তু তার মাঝখানে এখন যেটা হয়,
যে অনেক কিছু খুব সহজে করা যায়। আর আরেকটা বড় ব্যাপার যেটা আপনি বলছিলেন, গাইডলাইন্স এবং কোনটা করলে কি হবে, এটার জন্য আসলে জীবন এখন অনেক সহজ। আগে আমাকে কোথাও না কোথাও যে জানতে হইতো, ওয়েবসাইট হোক, কোনো অফিস হোক, সেখানে আমাকে যেতে হবে। কিন্তু এখন মোটামুটি আমি চ্যাটজিপিটিতে বসে 2 ঘন্টা নাড়াচাড়া করলে আমি বুঝতে পারবো যে কি করলে কি করতে হবে অন্তত। তো এই জায়গায় আমাদের তরুণদের জন্য খুব ভালো একটা সুযোগ এসেছে যে তারা তাদের চ্যাটজিপিটি বলেন, জেমিনাই বলেন, ক্লড বলেন, যেটাই বলেন, যে তারা সেগুলোকে ব্যবহার করে তারা তাদের ক্যারিয়ার পাথটা অন্তত তৈরি করতে পারবে। ঠিক সেই জায়গায় গ্লোবাল মাইন্ডসেটের কথা বলছিলেন, যে গ্লোবাল মাইন্ডসেটটা গড়ে তোলা বেশ গুরুত্বপূর্ণ। একটু জানতে চাই, আপনি 15 বছর, আমি শুরুতেই বলেছি 1.5 দশক ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। শিক্ষকদের গ্লোবাল মাইন্ডসেটটা যদি আরো বেশি গড়ে ওঠে, ঠিক সেই জায়গায় ইমপ্লিমেন্ট করা অনেক সহজ হয় কিনা? কারণ শিক্ষার্থীদের মাঝে সেটি আসতে হলে তো শিক্ষকদের, আমাদের দেশের যারা মূল কারিগর শিক্ষার্থীদের গড়ে তোলার, তাদের গ্লোবাল মাইন্ডসেটটা, বা আপনাদের সময় নিশ্চয়ই ঠিক এখন যেভাবে সোশ্যাল মিডিয়া আছে বা সবকিছু আছে, খুব সহজেই সবকিছু পাচ্ছি, আপনারা অনেক কষ্ট করে হয়তো অর্জন করেছেন, কিন্তু ঠিক এমন ছিল না। সে জায়গায় তাদের গ্লোবাল মাইন্ডসেটটা কতটুকু জরুরি? শিক্ষকদের তো আসলে ফরজে আইন পর্যায়ে জরুরি যে আপনার শিক্ষক যদি নিজে গ্লোবাল মাইন্ডসেটের না হয়, ও তো জানাইতেই পারবে না যে আসলে গ্লোবাল মাইন্ডসেটটা কি, কেন দরকার। আমাদের সময় কঠিন ছিল কিছুটা, যোগাযোগ করাটা, মানে কঠিন বলবো না, ব্যাপারটা একটু কষ্টসাধ্য, কমপ্লিকেটেড ছিল। মেইল পাঠাও, দেখবে কিনা, অনেক ঝামেলা ছিল। তো এই জিনিসগুলো এখন সহজ হয়েছে। কিন্তু গ্লোবাল মাইন্ডসেটের সবচেয়ে বড় সমস্যা শিক্ষার ক্ষেত্রে আসলে আমরা শিক্ষকদের যখন আমরা বলি যে গ্লোবাল মাইন্ডসেট দরকার, আমি এটা মনে করি একদম প্রাইমারি থেকে শুরু করে টারশিয়ারি পর্যন্ত সবখানেই দরকার। কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে আমরা একটা বড় সমস্যা শিক্ষকরা ফেস করে, আমরা সবাই করি, সেটা হচ্ছে আমাদের শিক্ষা বাজেটের ক্ষেত্রে। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত না সঠিক পরিমাণে শিক্ষক ট্রেনিং দিবেন, সঠিক পরিমাণে তাদেরকে রিসার্চে এনকারেজ করবেন, সঠিকভাবে তাদের বিভিন্ন এক্সপোজার দিবেন, আপনি তাদের কাছ থেকে আউটপুট পাবেন না। তো একজন মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, করে এসে পড়াচ্ছেন, পিএইচডি করার পর গত 5 বছর তার কোনো রিসার্চ পেপার নেই, তার মানে সে রিসার্চের সাথে নেই, তার মানে সে বুঝতে পারতেছে না এখন গ্লোবাল চিন্তাধারা কোন দিকে যাচ্ছে। এই ব্যাপারগুলোকে ফোকাস করতে হবে। স্কুলের ক্ষেত্রে যারা স্কুল টিচার আছেন, ওনারা খুব কম সময়ে বাইরে এক্সপোজার পান। ওনারা জানেন না যে জাপানে এখন কিভাবে পড়ানো হচ্ছে, আমেরিকায় কিভাবে পড়ানো হচ্ছে, কিংবা ইন্ডিয়ায়, পাকিস্তানে, মালয়েশিয়ায় কিভাবে পড়ানো হচ্ছে। এই যে গ্লোবাল মাইন্ডসেটটা না জানার কারণে তারা কিন্তু বাচ্চাদের ওইভাবে বলতেও পারতেছে না যে তোমরা এটা করতে পারো। একটা খুব ছোট্ট উদাহরণ দেওয়া যায়, যেমন প্রতি বছর ওয়ার্ল্ডে স্কুল সেকশনের প্রায় ইন্টারন্যাশনালি 25 থেকে 30টা কম্পিটিশন হয়। এটা বিভিন্ন ধাপে ধাপে অনেকগুলোতে হয়। এগুলোর বেশিরভাগ ব্যাপার আমাদের স্কুল টিচাররা জানে পর্যন্ত না যে হয়, ছেলেমেয়েরা যাইতে পারে। তো গেলেই তো ছেলে মেয়েদের আসলে এক ধরনের কি বলবো এক্সপোজার বাড়বে, তারা বুঝবে যে আমি আসলে নিজে কোন জায়গায় আছি, কোন জায়গায় যেতে হবে। পার্টিসিপেশন করাটাই একটা বড় ব্যাপার, জিতা হারা অনেক পরের ব্যাপার। ওই সাহসটাই তো মানে হয়ে ওঠাটা জরুরি আগে। শুধুমাত্র একটা পরিচয় দিলাম শিক্ষাবিদ, কিন্তু আপনার সম্পর্কে যতই জানলাম দেখলাম যে পরিচয়ের গভীরতা অনেক। ভাষা বিষয়ে আপনার দক্ষতা ইংরেজি বাংলা দুটোতেই চমৎকার, এবং সেই সাথে আপনি তরুণদের নিয়ে কাজ করেন, এআই ট্রেনার, গবেষক, তারপরে হচ্ছে আপনি ছোট গল্প লেখেন, একজন কলামিস্ট, এবং তার পাশাপাশি আপনি হচ্ছে থ্রিলারও লেখেন, এবং সেই সাথে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি না অনেক কিছু। একটু জানতে চাচ্ছি যে যেহেতু এত ধরনের কাজের অভিজ্ঞতা, অনেকগুলো ক্ষেত্রকে বোঝার বা জানার সুযোগ হয়েছে আপনার, সেই অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতার আলোকে একটু জানতে চাচ্ছি যে বর্তমানে যে আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির যেই সময়টা যাচ্ছে, এখানে প্রচলিত শিক্ষা ব্যবস্থা এখানে কতটা পরিবর্তনের প্রয়োজন মনে করেন আপনি, বা আমরা কি কি করতে পারি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে? পরিবর্তন আসলে অনেক কিছুরই আছে। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এইটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। কারণ এখন পর্যন্ত যারা এআই তৈরি করেছে তারাও জানে না এটা কোথায় যাবে, কিভাবে এটার বেস্ট ইউজ এনশিওর করা যায়।
আমাদের এখানটায় যে কোনো শিক্ষা ব্যবস্থায় আপনি স্কুল থেকে যদি টার্সিয়ারি লেভেল ধরেন, আমি ইউনিভার্সিটির ব্যাপারটাই বলি, আমাদের 4 বছরের কোর্স, অনার্স কোর্স হচ্ছে 4 বছরে। তো ঠিক চিন্তা করেন আজকে 2026, 4 বছর আগে হচ্ছে 2022। 2022-এর এআই আর 2026-এর এআই এর মধ্যে কতটা পার্থক্য আছে। তো 2022-এ যে ছেলেটা অথবা মেয়েটা অনার্স করতে ভর্তি হয়েছে, ধরলাম কম্পিউটার সায়েন্সেই ভর্তি হয়েছে, ওর সিলেবাস 2026 সালেরটা আসলে কি পরিমাণের রিলেভেন্ট থাকতেছে। আমাদের সার্টিফিকেশন দরকার, আমাদের একটা বেসিক শিক্ষা ব্যবস্থা দরকার, কিন্তু একই সাথে এটা অ্যাডাপ্টেবিলিটি বাড়াইতে হবে। অ্যাডাপ্টিভিটি বাড়াইতে বলতে আমরা বুঝাচ্ছি যে যখন করে নতুন টেকনোলজি আসতেছে তখন করে আমাদেরকে এই টেকনোলজিটা যত দ্রুত আমাদের লেখাপড়ার মাঝখানে অ্যাডাপ্ট করা যাবে তত সুবিধা। আমি যেহেতু ফাইন্যান্স পড়াই, আমি যেহেতু বিজনেসে থাকি, বিজনেসের ব্যাপারে কথাবার্তা বলি, বিজনেস কিন্তু টেকনোলজির সাথে কখনো কখনো তার চেয়েও বেশি দ্রুত চেঞ্জ হয়, তাকে অ্যাডাপ্ট করতেই হবে। এখন এই চেঞ্জটাকে আমরা যেভাবে বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করি, যেখানে সিলেবাসে সরাসরি সম্ভব হয় না, অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার, তারপর হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, এগুলোকে দিয়ে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। তবে যদি কেউ এই চেঞ্জটাকে অ্যাডাপ্ট করতে না পারে, কম্পিউটার আসার পরে যেমন অনেকে চাকরি চলে গিয়েছিল শুধুমাত্র কম্পিউটার চালাইতে পারে না বলে, এক্সেল ওয়ার্ডে লিখতে পারে না বলে, একই জিনিস সামনেও হবে। যদি তারা এআই অ্যাডাপটিভ না হয়, তারা যদি এআই এজেন্টকে ঠিকমতো কাজে লাগাইতে না পারে, তারা যদি ওয়ার্ক ফ্লো তৈরি করতে না পারে, তাহলে সামনেও একই জিনিস হবে। সামনেও একই জিনিস হবে আপনি বলছিলেন। সেক্ষেত্রে একদম বাস্তব একটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এআই তো অনেক কিছুই বদলে দিচ্ছে। বিগত কয়েকদিনের রাজধানীর যে যানজটের চিত্র, সেটি অনেকাংশে বদলে গেছে। যেমন আমার যদি ছোট করে বলি, আমার অভিজ্ঞতা হয়েছে, ছেলেবেলায় দেখতাম যে হঠাৎ করে লাল বাতি জ্বলে গেছে, এই জন্য হয়তো গাড়ির স্টিয়ারিংটা ধরে একটা থামস আপ দিচ্ছে, কারণ একটু আফসোস হচ্ছে যে থেমে যেতে হচ্ছে। ঠিক সেভাবে সবাই যাচ্ছে, একেবারে বিজয় সরণি থেকে শুরু করে কারণ বাজার পর্যন্ত বা অনেক জায়গায় যে সকল জায়গায় চালু হয়েছে, বাইক চালিয়ে যাচ্ছি আর মানে এনজয় করছি রেড অ্যান্ড গ্রিন সিগন্যালটা। সে জায়গায় আপনি বলছিলেন যে কর্মক্ষেত্রেও এটি বিপুল পরিবর্তন আনবে। সেই পরিবর্তনটা কিন্তু এখনই দেখা যাচ্ছে, কারণ ট্রাফিক সার্জন যিনি আছেন উনি অনেকটা অলস সময় পার করছে, যেটি বাংলাদেশের রেয়ার। কিন্তু যারা ভিডিও অ্যানালিস্ট হিসেবে ওই যে এআই এর ফুটেজগুলো বিশ্লেষণ করে মামলা দিচ্ছেন, তাদের কিন্তু একটি কাজের সুযোগ তৈরি হয়েছে আর ব্যস্ত সময় পার করছে। ঠিক সেই জায়গায় কিভাবে কোপ আপ করে সেই কাজগুলো নেওয়া যায়, আপনার কি মনে হয়? আপনি তো একটা উদাহরণ দিলেন, এটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে উদাহরণ দিই, যেমন ধরেন খুব পপুলার ব্যাপার হচ্ছে রিল তৈরি করা ফেসবুকে, কিংবা কন্টেন্ট লেখা, টিকটক, এনিথিং, আপনার কন্টেন্ট লেখা। আগে একটা কন্টেন্ট লিখতে একজন কন্টেন্ট ক্রিয়েটরের যদি 2 ঘন্টা সময় লাগতো, এখন সেটা মোটামুটি 15 মিনিটে নামায় আনা যায়। তার মানে যে এআই ইউজ করতে পারতেছে, সে 2 ঘন্টায় আগের চেয়ে 6 গুণের বেশি হচ্ছে কাজ করতে পারতেছে। একই সাথে তার কাজের কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটিও বেড়েছে। এখন যে এআই অ্যাডাপ্ট করতে পারে নাই, সে তো 2 ঘন্টা ধরে একটা কন্টেন্টই লিখছে। কিন্তু এখানে একটু প্রশ্ন, মানে সেক্ষেত্রে কি মানে কোয়ালিটি যেমন বেড়েছে, কোয়ান্টিটি বেড়েছে, নির্ভরতাটাও কি বেড়েছে? যে আগে আমার মস্তিষ্ককে আমি যেভাবে হচ্ছে ট্রেন করতাম, বা মস্তিষ্ক দিয়ে আমি যেভাবে একটা কোনো কন্টেন্ট ভাবতাম, লেখালেখির ক্ষেত্রে আমাকে একটা শব্দ খোঁজা, কোথায় কোন শব্দটা প্রপারলি বসবে, বা এই ভাষাগত যেই মান সেটা ঠিক আছে কিনা, অনেক কিছু চিন্তা করতে হতো। কিন্তু এখন কি আমরা অনেক বেশি নির্ভর হয়ে যাচ্ছি? ব্যাপারটা হ্যাঁ, কিছুটা নির্ভরশীলতা তো অবশ্যই আসবে। যেমন ধরেন আগে যখন ক্যালকুলেটর আসেনি, সবাই মাথার মধ্যে যোগ বিয়োগ করতো, গুণ ভাগ সবই করতো। এখন তো ক্যালকুলেটর আসছে। ক্যালকুলেটরের পরে যখন কম্পিউটার আসলো, তখন সবাই বললো যে ছেলে পেলে ম্যাথ করা ভুলে যাবে, কারণ হচ্ছে কম্পিউটার তো করে ফেলতেছে। কিন্তু আসলে তো সেটা হয়নি। জিনিসটা হচ্ছে আপনার ব্রেনকে ব্যবহার করার ধরন বদলে গেছে। আগে আপনি যেভাবে ব্রেনকে কাজে লাগাইতেন, যে একটা সঠিক শব্দ ব্যবহার করে এখানে বসানো, এই কাজটা অনেকটা হয়তো এআই করে দিচ্ছে, একটা প্যারাগ্রাফ আপনাকে লিখে দিচ্ছে, কিন্তু সেটাকে ফাইন টিউনিং করা, সেটাকে হিউম্যানাইজ করা, সেইটাকে আমার টার্গেট অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্য করা, পুরো জিনিসটা আসলে আপনার ব্রেন অন্যভাবে প্রসেস করবে। সে এআই এর উপর যদি শুধু নির্ভর করে, এআই যা লিখে দিয়েছে তাই যদি আমি দিই,
এই কন্টেন্ট মানুষ নিবে না। একদম, এন্ড ওটা একটু রোবোটিক ফিল থাকে, বোঝা যায় আসলে অনেক রোবোটিক ফিল থাকে, কানেকশন ঠিকমতো হয় না, ওয়ার্ডিং ঠিকমতো হয় না, এবং আপনার টার্গেট কাস্টমারকে আপনি পিন পয়েন্টে রিচ করতে পারবেন না। তো এই কারণে এআই এর আসার ফলে, শুধু এআই না, আরও অনেক কিছু আসতেছে সামনে, এই পুরো জিনিসগুলো আসার পরে আপনাকে এগুলো অ্যাডাপটিভ হইতেই হবে, আপনি ওটাকে বাদ দিয়ে আসলে চলতে পারবেন না। সো যেহেতু বাদ দেওয়া যাবে না, এটাকে ভালো মতো শিখে কিভাবে কাজে লাগানো যায় এটাই আসলে মানিয়ে আমাদের নেওয়ার করতে চেষ্টা হবে। করাই শ্রেয়। আপনি বলছিলেন যে বাজেটের যে গুরুত্বটা, সামনেই কিন্তু নতুন সরকারের প্রথম বাজেট নকিং অ্যাট দ্য ডোর। শিক্ষা খাতে সবসময়ই বাজেটের আগে আলোচনা হয় যে বরাদ্দ বাড়ানো প্রয়োজন, শিক্ষকরা বলছেন, শিক্ষাবিদরা বলছেন, বা সংশ্লিষ্টরা বলছেন। আলটিমেটলি দেখা যায় যে বাজেটটি ঠিক কেমন হবে সেটি নিয়েও বড় প্রশ্ন রয়ে যায়। আপনার একজন শিক্ষাবিদ হিসেবে প্রত্যাশা কেমন এবারের বাজেটে? শিক্ষা খাতের কোন কোন বিষয়ে বাজেট বাড়ালে বা গুরুত্ব আরোপ করলে শিক্ষার্থীরা আলটিমেটলি উপকৃত হবে বা শিক্ষা খাত উপকৃত হবে? এটা আসলে বাংলাদেশ, মানে যতদিন থেকে আমার মোটামুটি জ্ঞান হয়েছে তখন থেকে এই কোশ্চেনে আমরা সব সময় পেয়ে আসি আর দেখে আসি। সত্যি কথা বলতে আমরা পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে শিক্ষা খাতে সবচেয়ে কম খরচ করি। গত 5 বছরে আমাদের টোটাল জিডিপি 2%-এর বেশি বাজেট আমরা বরাদ্দ দিইনি শিক্ষা খাতে, যেখানে সাধারণভাবে ওয়ার্ল্ড ব্যাংক বলে যে অ্যাটলিস্ট 5% বাজেটের শিক্ষা খাত, জিডিপির 5% শিক্ষা খাতে বরাদ্দ থাকা উচিত। এখন আমরা 2% থেকে একবারে 5%-এ যেতে পারবো না, এটা আমাকে মানতে হবে, আমার টাকা নেই, আমরা গরিব। কিন্তু 2% থেকে আমরা 3.5%-এ যেতে পারি। তো প্রথম আশা হচ্ছে আমার, যেটা আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি, যে অ্যাটলিস্ট এইবারের বাজেটে যেন 3.5% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়, অ্যাটলিস্ট। এখন বরাদ্দ তো দেওয়া হলো, বরাদ্দটা খরচ হবে কোথায়? খরচ হওয়ার ক্ষেত্রে আমরা সবসময় দেখি দুইটা কাজে আমাদের খুব খরচ করতে সবাই খুব ভালোবাসে। একটা হচ্ছে বিল্ডিং বানানো, স্কুলে নতুন বিল্ডিং বানাবো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করব। না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে আবার অনেক ভালো ভালো জিনিস হবে, বিল্ডিং বানাবো। আচ্ছা, বিল্ডিং বানানোর ব্যাপারে। আর 2 নম্বর হচ্ছে যে আমরা বই ছাপাবো এবং বিল্ডিং বানাবো। বই ছাপানোটা একটা ক্রেডিট। হ্যাঁ, বই ছাপানো একটা ক্রেডিট। তো এই যে বিল্ডিং বানাবো আমরা, তো ভালো কথা, বিল্ডিং বানাবো, কিন্তু বিল্ডিং বানানোটা, আমরা যে বিল্ডিংগুলো বানাই, সেটা প্রাইমারি হোক, ইউনিভার্সিটিরই হোক, কলেজেরই হোক, সবই কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমরা শিক্ষা বান্ধব বিল্ডিং বানাই না। বিল্ডিং বানানোর মধ্যে আমরা শিক্ষা বান্ধবের ব্যাপারটাই নেই, যে একটা বাচ্চা স্কুলে গেলে ওর মনটা ভালো হবে, ও থাকতে চাবে, খেলতে চাবে, ওর কিভাবে ডেভেলপমেন্ট হবে, মেন্টাল হেলথের কথা বলছিলেন, যে ওর কিভাবে মেন্টাল হেলথ ডেভেলপমেন্ট হবে, এরকম কোনো কিছু আমাদের নেই। আমরা স্কুলে বিল্ডিং বানাবো। আমাদের আসলে এইবার বাজেটে আমার ইচ্ছা হচ্ছে যে সরকারের উচিত ইনফ্রাস্ট্রাকচারে টাকা খরচ করা, তবে সেটা বিল্ডিংয়ের জন্য না, সেটা হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, বিভিন্ন সফটওয়্যার, এগুলোতে আমার বাজেট বরাদ্দ বাড়াতে হবে। এবং এটার সাথে সাথে শিক্ষক প্রশিক্ষণটাও তো একই অবশ্যই, হ্যাঁ, এটাই বলছিলাম যে এরপরে হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ, এবং আমরা যে কারিকুলাম পড়াতে চাই সেই কারিকুলামের জন্য আমাকে টাকা ইনভেস্ট করতে হবে। বইয়ের ক্ষেত্রে আমরা সবসময় দেখছি যে বই লেখার ব্যাপারে অনেক কিছু হয়, গত সরকারের আমলেও দেখছি, বা তত্ত্বাবধায়কের সময় আমরা দেখলাম, কেন আমাকে আসলে এত নতুন নতুন বই লিখতে হবে? মানে সায়েন্সের বইয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা তো আসলে শিক্ষার ক্ষেত্রে জ্ঞান তৈরি করি না, আমরা কনজিউম করি। আমাদের কিন্তু নতুনভাবে জ্ঞান তৈরি করার জায়গা নেই, আমরা ওই জায়গায় এখনো যাইনি। তো আমি যদি কনজিউমই করতে হয়, যেগুলো প্রুভেন ওয়ে আছে, যে বইগুলো প্রুভেন যে হ্যাঁ এই বইগুলো অমুক অমুক দেশে অমুকভাবে পড়ানোর ফলে এই এই সুবিধা হয়েছে, এটা সবাই জানে কোন কোন বই কী কী হয়েছে, আমরা সেগুলোকে বাংলায় কনভার্ট করে ফেলি না, তাহলে তো জীবন অনেক সহজ হয়ে যায়। কিন্তু আমরা এটা করব না। তো এই কাজগুলো করতে হবে আমাদের। আসলে বৈশ্বিক পর্যায়ে যদি আমাদের শিক্ষার্থীরা আমরা নিয়ে যেতে চাই, তাদের আমাদের বৈশ্বিক পর্যায়ে আসলে শিক্ষা দিতে হবে। এখন এটার জন্য যদি কারো কাছ থেকে জ্ঞান আমাকে নিতে হয়, সেটা আমাকে নিতে হবে, যেহেতু আমি তৈরি করি না, আমি এখনো তৈরি করার জায়গায় যাইনি। আপনারা যদি বাংলাদেশে পেটেন্টের কথা চিন্তা করেন,
যেখানে ইউএসএ, চায়না, ইভেন ইন্ডিয়া, তাদের পেটেন্টের সংখ্যার তুলনায় আমরা 3% পেটেন্টও হোল্ড করি না। তো পেটেন্ট হোল্ড করি না তার মানে আমি নতুন কোনো জ্ঞান তৈরি করি নাই, আমি জ্ঞান ব্যবহার করছি। তো যে জ্ঞানগুলো ব্যবহার করছি সেটাই বেস্ট ওয়েতে ব্যবহার করাটাই তো আমার টার্গেট হওয়া উচিত। ফোকাস হওয়া উচিত। একদম। এবং আমরা আলোচনার একদম শেষে এবং এই 30 সেকেন্ডের মধ্যে উত্তরটা নিয়ে নিতে চাই, সরকারকে যদি আপনার তরফ থেকে আপনি কোনো পরামর্শ দিতে চান, আপনি বাংলাদেশ ইউনিভার্সিটির টিচার এবং শিক্ষকতা করছেন, তরুণদের জন্য কি কি পদক্ষেপ বা উদ্যোগ নিলে তাদেরকে আরো অনেক বেশি কর্মমুখী করা যাবে? এখানটায় তরুণদেরকে যদি আমরা কর্মমুখী করতে চাই, সরকারের জন্য একটা মাত্র কাজই যদি সরকার করতে চায় সেটা হচ্ছে তাদের কর্মমুখী শিক্ষার জন্য সুযোগ করে দেওয়া। সরকারকে দরকার নাই কাজের জন্য জায়গা তৈরি করে দেওয়া, তাদের শুধুমাত্র কিভাবে কাজটা করতে হবে এটা যদি আমাদের তরুণদের শিখায় দেওয়া যায়, তরুণরা নিজেরা কাজ তৈরি করে দিবে। কারণ বাংলাদেশ সবসময় তরুণরা অনেক ইনোভেটিভ, তারা জানলেই কাজ করে ফেলতে পারে। আমাদের কর্মমুখী শিক্ষায়, ডিপ্লোমাতে এবং উচ্চশিক্ষায় আমাদের অবশ্যই বিনিয়োগ করতে হবে, এবং সাথে সাথে হয়তো আমরা ফল পাবো না, 2-3-4 বছর সময় লাগবে, এই ধৈর্যটা আমাদের রাখতে কিন্তু হবে। ধৈর্য ধরলে ফল আসবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রুবায়েত সাইমুম চৌধুরী। নিশ্চয়ই পরে আরো কথা হবে। দর্শক, একেবারে শেষ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, শুভ সকাল, নিরাপদে থাকুন।